তা রাধারানী বলছে ওরে বাবা তুই তো একটা মাটির কলসি, তুই আবার এত ধৈর্য বুঝলি কি করি? বলে রাধে গো, এই জায়গাটা সবাই একটু মন দিয়ে শুনবে। এই যে কলসি বলছে ধৈর্য কৃষ্ণে মেলে, ধৈর্য কৃষ্ণ পাওয়া যায়। তা রাধারানী বলছে তুই মাটির কলসি, অত শত বুঝিস কি? বলে রাধে গো, এই জগতে সবাই আমায় বলে মাটির কলসি, এই জগতে সবাই বলে আমায় মাটির কলসি। কেউ তো কোনোদিন আমায় ভালো গুণগুলো দেখে না, কেউ তো ভালো গুণ দেখে না। মাটির কলসি তৈরি হচ্ছে কি করে? কলসি তার আক্ষেপের কথা রাধারানীর চরণে জানাচ্ছে, দেখো আমার জীবনটা কত ঘাত প্রতিঘাত। কি গো, একটা কলসির জীবনে কত ঘাত প্রতিঘাত। আপনারা আমরা তো মানুষ, হ্যাঁ আমাদের আসবে না? সংসার মায়া মধ্যে পড়ে আছি, আমাদের আসবে না জীবনে? একটা কলসির জীবনে যদি এত ঘাত প্রতিঘাত থাকে, দেখেন কলসি বলছে রাধে গো, আমি মাঠে মাটি হয়েছিলাম। ভালো করে শুনবেন বাবা, কলসির জীবন কাহিনীটা। আমি মাঠে মাটি হয়েছিলাম, ওই পাল মশাই মাথাতে ঝোড়া কোদাল নিয়ে গেল মাঠে। বাবা পাল মশাই কাদের বলে? যারা চপ বিক্রি করে তাদের পাল মশাই বলে। কাদের বলে? হ্যাঁ, মাটির জিনিস যারা তৈরি করে, কুমোর। হ্যাঁ, ওদেরকে ভালো কথা বলছে পাল মশাই। আজকে মাটি রাধারানীর কাছে, কলসিটা রাধারানীর কাছে দুঃখ করছে, রাধে গো পাল মশাই মাথাতে ঝোড়া আর একটা কোদাল কাঁধে করে নিয়ে মাঠে গেল। ওই মাটিটা কেটে ঝোড়াই তুলে পাল মশাই মাথার উপরে তুলে নিল। মাটির মনে মনে আনন্দ, হে গোবিন্দ হে গোবিন্দ, কিন্তু তারপরে দেখে তা নয়, তা নয়। এইবার মাথাতে ঝোড়াই করে মাটি বয়ে নিয়ে বাড়িতে ফেললো। আমাইরা বাড়ির উঠানে দুধ করে ফেলে দিল। আর যেই নাম ফেলে দিল, এবার বাড়ির লোকজনেরা বালতি কলসিতে করে জল আনছে, জল এনে বাবা একটু একটু করে ওই মাটির উপরে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে। আর যখন মাটিতে ছিটিয়ে দিয়েছে, মাটি কেঁদে কেঁদে বলল, কেঁদো আমার, তুমি আমার কষ্টের কথা ভেবে আমার এত আদর যত্ন করছো। কিন্তু তারপরে দেখে তা নয়, তা নয়। আওয়াজ এই না বিকাল হলো, এইবার পাল মশাইয়ের বাড়ির লোকজনেরা সবাই ওই মাটির উপরে উঠে দাঁড়িয়েছে। এইবার কি করছে গো, একেবারে পেশাই করছে, একবার পর সবাই মিলে মারাচ্ছে। আর এত জুড়ি জুড়ি মারাচ্ছে, মাটি কেঁদে কেঁদে বলে, হাই ভগবান, আমি মাঠে ছিলাম ভালো, কে বলেছিল তোমার এত ভালো করতে? এইবার বেশ করে সবাই মারানো হয়ে গেল, কাদাটাকে মানে ননি মতো ভাব। এইবার চরকায় ঘোরাচ্ছে, বন 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 করে ঘুরছে। এ তো আরো জ্বালা দ্বিগুণ বেড়ে যাচ্ছে। মাটির মাথাটা বন বন করে ঘুরছে, এ দেখছে আরো দ্বিগুণ জ্বালা, আমি মাঠে ছিলাম ভালো, এ আরো দ্বিগুণ জ্বালা, কে বলেছিল তোমার এত ভালো করতে? এইবারে যখন চরকায় ঘুরিয়ে কলসি তৈরি হয়ে গেল, কলসি তৈরি হয়ে গেল। এইবার চৈত্র মাসে রোদে ওই কলসিগুলো রোদে শুকাতে দিল। কিরকম কষ্ট! এইবার যেই না রোদে শুকিয়ে যাচ্ছে, দেহটা পুড়ে যাচ্ছে, এখানে শেষ নয়। এইবারে রোদে থেকে তুলে পাশ বাড়ি যখন আগুনে দাউ দাউ করে জ্বলে, সারি সারি ভাবে কলসিগুলো সাজাইয়ে দিল। ওই জ্বলন্ত আগুনে কলসিগুলো পুড়ে লাল হয়ে গেল। কি গো, রূপ বদলালো। কালো ছিল, সোনার মতো যেন চকচক করছে, রূপ বদলালো। কিন্তু বাবা ওই রূপ বদলাতে গিয়ে কেউ ফেটে গেল, কেউ চটে গেল। কিন্তু কেউ যারা বাবা গরম সহ্য করতে না পারছে, ভিতরে গিয়ে ফেটে যাচ্ছে।
কলসি ফেটে যায় না, চটে যায় না, চিড় খেয়ে যাচ্ছে। কিন্তু যারা রয়ে যাচ্ছে পাল্লা মশাই আগুন থেকে বের করেছে, আরে আগুন থেকে বের করে একটা করে চাপড়ে মেরে দেখছে কলসিটা কত পোড়ে খেয়েছে। কি গো, চাপড় মেরে দেখে নিল কত পোড় খেয়েছে। এইবার পাল্লা মশাই বাজারে গেল, কলসিগুলো সাজানো রয়েছে সারি সারি ভাবে। এদিকে রাধা রানীর বাবা বিশ্বভানু রাজা যেই না মেয়েকে নিয়ে মেলায় এসেছে, রাধা রানীকে নিয়ে মেলায় এসেছে, আর এসে দেখছে বাবা কলসিগুলো সাজানো। রাধা রানী বায়না ধরেছে বিশ্বভানু রাজার কাছে, ও বাবা আমার একটা কলসি কিনে দাও। তা বিশ্বভানু রাজা বলছে, দাঁড়া মা, কলসি যখন চেয়েছিস তোকে দেব। এইবার কলসিটা নিয়েছে। আজ বিশ্বভানু রাজা কলসিটা নিয়ে ভালো করে চড় মেরে দিয়েছে। ওই কলসিটা কত পড়ে খেয়েছে। কলসি কেঁদে কেঁদে বলে, হাই ভগবান, যে বিক্রি করে সেও মেরে দেখে না, আরে যে বাজার থেকে কিনে নিয়ে যায় সেও আমায় মেরে দেখে। মাঠে মাটি হয়ে থাকা থেকে বাজারে বিক্রি হওয়া পর্যন্ত যদি জীবনে এত ঘাতে প্রতিঘাতে সহ্য না করতাম, যদি তোমার বাবা কিনে তোমার কাকে তুলে না দিত, তুমি যদি আমাকে নিয়ে যমুনার ঘাটে না যেতে, তাহলে বলো বলো যুগল চরণ কি অত ভেঙে পড়ছো কেন? তাহলে আমার জীবনের দিকে তাকিয়ে দেখো, যদি এত কষ্ট না করতাম তাহলে কি তোমার কাকে উঠে জল আনতে যেতাম আর রাধা গোবিন্দের যুগলকে আমি দেখতে পেতাম কোনোদিন? রাধা রানী কলসির কথা শুনে বলছে, চল তোর জীবনে যখন এত কষ্ট, চল আর আমি তোকে কষ্ট দেব না, চল বাড়িতে চল। ও বেটাকে ধরা যাবে না, ওকে ধরে রাখা যায় না, চল। রাধা রানী আমার কলসিটা আজ ফেলে দিয়ে যেই না ঘরে ফিরে এসেছে। রাধা রানী শাশুড়ি ননদী, মানে কাল ননদী কুটিলা, রাধা রানী বাড়িতে ফিরেছে। ফিরতেই বাবা কুটিলা ধরেছে, বউ আইব। রাধা রানী প্রতিদিন বাবা, রাধা রানীর বাবা বিয়েতে যৌতুক দিয়েছিল বাবা সোনার কলসি। রাজা তো সোনার কলসি, আর মেয়েকে দেখভাল করবার জন্য 8টা দাসী পাঠিয়েছিল, অষ্টশস্য। আর সেই 8 জনকে দেখবার জন্য এক একজনের পিছনে বাবা আরো 8 জন করে পাঠিয়েছে, মানে 8 8 64। তার মানে একটা মেয়েকে বিয়ে দিতে বাবা পিছনে কতজনকে পাঠাতে হয়েছে ভেবেছো? হ্যাঁ, দেখেছো কত বড় নাকি হাঁড়ি বস্তু খাওয়ার জন্য। রাধারানীর বিয়েতে বাবা এগুলো শুধু যৌতুক হয়েছিল। রাধারানীকে দেখবে 8 জন সখী সাজাবে গোজাবে, 8 জন সখী, আবার 8 জন সখীর পিছনে এক একজনের পিছনে আরো 8 জন করবে। এতজন মেয়ে ছিল বাবা, আর এতজনকে পাঠিয়েছিল রাধারানীর সঙ্গে রাধারানীর শ্বশুর বাড়ি। আর মেয়ের বিয়েতে যৌতুক দিয়েছিল সোনার কলসি। আজকে ননদী বেশ করে ধরেছে, বউ আরে সোনার কলসি তুই হারালি কি করে?
এই জায়গাটা বাবা একটু ভালো করে মন দিয়ে শুনবে। রাধারানীকে প্রশ্ন করছে সোনার কলসি হারালি কি করে, আগে উত্তর দে। রাধারানী কিছু বলতে পারছে না। তেমন সময় ললিতা ইঙ্গিত করে, কারণ ললিতা বাবা যারা মরম সখী হয় এদের সঙ্গে মুখে মুখে কোনো কথা হয় না, চোখে চোখে কথা হয়। তার নয়নে নয়নে রাধারানীকে প্রশ্ন করছে, কি রে কলসিটা গেল কোথায়? কার কাছে দিয়েছিস নাকি ফেলে ফেলে দিয়ে এসেছিস, কি করেছিস? কলসি কই? সোনার কলসি, অনেক টাকা দাম, গেল কোথায়? আচ্ছা মায়েরা বলো তো, যখন কোনো মানুষ তামার আংটি পরে, তামা পড়তে পড়তে বাবা কিছুদিন পরে যখন একটা রূপোর আংটি তৈরি করে, তখন কি বাবা তামা পড়তে ভালো লাগবে? কোনদিন লাগে? লাগবে না। তামাটা ফেলে দেবে, ফেলে দিয়ে বাবা রূপোর আংটিটা পরবে। এইবার রূপো পড়তে পড়তে কোনো কষ্ট করে অনেক কাজকর্ম করে যখন ইনকাম বেশি হবে বাবা অনেক কষ্ট করে একটা সোনার আংটি বানালো। আর সোনার আংটি যদি বানায় আর কি বাবা রূপোর আংটি ভালো লাগবে? রূপোটা খুলে দেবে, দিয়ে বাবা আবার সোনার আংটি পরবে। আর সোনার পরার পরে যদি আরো উন্নতি হয়ে যায়, যদি বাবা একটা হীরের আংটি তৈরি করে, তখন কি আর সোনার আংটি ভালো লাগবে? লাগবে না। সোনাটা খুলে দিয়ে হীরের আংটি পরবে। তা ললিতা ইঙ্গিত করে বলছে, আরে সোনাটা এত বহুমূল্য, তা সোনার কলসি ফেলে দিলি, তোর সোনার কলসি হারিয়ে গেল, তাহলে সোনার থেকে কি আরো মূল্যবান জিনিস পেলি? হ্যাঁ, সোনার থেকে কি আরো মূল্যবান জিনিস পেয়েছি? নয়ন ইঙ্গিত করে বলছে, ললিতা আমি ওই সোনা মণি মানিক্যের থেকে আরো মূল্যবান সম্পদ দর্শন করলাম, আরো দর্শন করলাম। ওই সোনার কলসি নিয়ে যখন যমুনার জলে ঢেউ দিলাম, ওই ঢেউ দিতে দিতে সেই রূপের মানুষ আমি দর্শন করলাম। আরে ওই রূপের মানুষ দর্শন করিতে করিতে যেই নাই আমার নয়নটা সেই নয়নে পড়ে গেল। ওরে ললিতা কখনই আমার কাঁধ থেকে ওই সোনার কলসি যমুনার জলে ভেসে গেল। ললিতা রে, আমি ওই কলসিতে জলে ভরে আনতে পারলাম না, ওই কুম্ভে আমি জলে ভরে আনতে পারলাম না। কেন জানিস ললিতা? ওই রূপের মানুষ দর্শনে করে আমি ঘরে ফিরে আনলাম। আরে ঘরে ফিরে আসবার সময় আমি কি আনলাম জানি? আমার নয়ন কুম্ভে জল ভরে অপরূপ মানুষ দর্শন আমার নয়ন কুম্ভে জল আমি ভরে রাধারানীর ভাবে দর্শন করে ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পক, লতিকা, রঙ্গদেবী, সুদেবী সবাই এসে বললেন, রাধে রাধে আমরা হরিদাসীর বদনে হরি কথা শুনতে বড় ভালোবাসি, বড় ভালোবাসি। রাধে আজকে তোর বধুর রূপের কথা একটু বলবি?
শুনবি তো না আমার মধুর রূপের কথা? চল, তবে আমি যে বলবো আমি যে রূপ দেখেছিলাম আজ দেখলাম তারে গোসা আমি দেখে আমি দেখে গেলাম তাদের আমি দেখে গেলাম একে অঙ্গে কত না নয়নে না নয়নের বলি আমারে আমার মধুর রূপের